নমস্কার বন্ধুরা বন্ধুরা ভোট শেষ হয়ে গেছে, রেজাল্ট 4 তারিখ আসবে। তার আগেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক স্টার্ট হয়ে গেছে, সেটা হলো স্ট্রং রুম। আপনারা জানেন যে ভোটের পরে যেখানে ইভিএম মেশিনগুলো রাখা হয় সেই স্ট্রং রুম নিয়ে কাল থেকে যথেষ্ট বিতর্ক চলছে। খোদ মমতা ব্যানার্জি কালকে 4 ঘন্টা স্ট্রং রুমের ভেতরে ছিল। বিজেপি বলছে যে একজন নির্বাচনী প্রতিনিধিকে কিভাবে স্ট্রং রুমের ভেতরে রাখা যেতে পারে। উল্টো দিকে দেখা যায় শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস তিনিও কিন্তু কালকে স্ট্রং রুমের ভেতরে মমতা ব্যানার্জির সঙ্গে মুখোমুখি বসে। এত কিছুর পরে প্রশ্ন আসছে যে এই স্ট্রং রুমটাই বা কি, আর এই স্ট্রং রুমে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কেউ কি স্ট্রং রুম খুলে ঢুকতে পারে? কাদের কাছে পারমিশন থাকে স্ট্রং রুমে ঢোকার, আর কখন স্ট্রং রুমটাকে খোলা হয়? আর সব থেকে বড় কথা, ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের হাই টেনশন চলছে, পলিটিক্যাল যে বিতর্ক চলছে, তার মধ্যে এই স্ট্রং রুম কি সত্যিই পুরোপুরি নিরাপদ আছে? আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে এই স্ট্রং রুমের ভেতরে অ্যাকচুয়ালি ঠিক কি হয়, কিভাবে ইভিএমগুলোকে সুরক্ষিত রাখা হয়, আর তার সঙ্গে সঙ্গে এটাও দেখার চেষ্টা করব যে এই স্ট্রং রুমে কোনোভাবে কি কারচুপির কোনো সুযোগ আছে। চলুন ডিটেলসে এই ভিডিওটার মধ্যে সব কিছু থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুল। এই যে ইভিএম স্ট্রং রুম বলা হচ্ছে, সেই স্ট্রং রুম হলো এরকম একটা জায়গা যেখানে সমস্ত ভোটাররা যে ভোট দিয়েছে, ভোট গ্রহণের শেষে তাদের যে ইভিএমগুলো, সেই ইভিএমগুলো সুরক্ষিত রাখা হয়। শুধুমাত্র ইভিএম নয়, তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন ভিভিপ্যাটকেও কিন্তু খুব সুরক্ষিত রাখা হয়। ততদিন পর্যন্ত রাখা হয় যতদিন পর্যন্ত না কাউন্টিং ডে আসছে, অর্থাৎ কাউন্টিং ডে পর্যন্ত এগুলোকে সব কিছুই সুরক্ষিত রাখা হয়। এটা সাধারণত কোথায় হয়? এটা সাধারণত ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশনাল হেডকোয়ার্টার বা হেভি সিকিউরিটি জোন রয়েছে এরকম জায়গায় এই সমস্ত ইভিএম মেশিনগুলোকে এই স্ট্রং রুমের মধ্যে রাখা হয়। দেখুন স্ট্রং রুমে অ্যাকচুয়ালি কি হয়। স্ট্রং রুমে প্রথমে কি করা হয়, পোলিং বুথ থেকে সমস্ত ইভিএমগুলোকে সংগ্রহ করা হয়। তার জন্য কি হয় না, যে প্রিজাইডিং অফিসার থাকে এবং যে পোলিং টিম থাকে তাদের সবাইকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাটগুলোকে সংগ্রহ করা হয়। তারপরে সব কিছু স্বচ্ছ রাখতে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকে, তাদের সামনে সমস্ত ইভিএমগুলোকে রাখা হয়, একটা ঘরের মধ্যে রাখা হয়। ঠিক আছে, দেন তারপরে কি হয়, নির্দিষ্ট যে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয় যেখানে ইভিএম এবং ভিভিপ্যাটগুলো রাখা হবে, তার চারদিকে একটা সিকিউরিটি লেয়ার ক্রিয়েট করা হয় এবং সেগুলোকে সবই কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে দেখা যাবে। এরকম একটা প্লেসে সমস্ত ইভিএমগুলোকে এক জায়গায় রাখা হয়। এরপরে সেই ডোরটাকে সিল করে দেওয়া হয় এবং সেই যে ডোরটা সিল করা হবে তাতে ইলেকশন যে অফিসিয়াল থাকবে তার সাইন থাকবে, তার সঙ্গে সঙ্গে যে ক্যান্ডিডেট থাকবে তার যে এজেন্ট, সেই এজেন্টের সাইন থাকবে। সেই সিলে কিন্তু এই দুজন অফিসারের, একজন ইলেকশন অফিসার, একজন নির্বাচনী যে প্রতিনিধি থাকবে তার যে এজেন্ট, তার দুজনের কিন্তু সাইন কিন্তু থাকতে হবে। এবার এই সমস্ত ইভিএমগুলোকে কাউন্টিং ডে পর্যন্ত রাখা হবে যেভাবে আছে সেভাবে। অল টাইম 24 ঘন্টা সিসিটিভি সার্ভিলেন্স থাকবে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সেখানে কিন্তু অলওয়েজ প্রোটেকশন প্রোভাইড করবে এবং তার সঙ্গে যে কোনো পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টির সমস্ত এজেন্টরা বাইরে বসে সেগুলোকে নজরদারি করতে পারে এবং কোনো অনুমতি ছাড়া কেউ কিন্তু কোনোভাবে ভেতরে ঢুকতে পারবে না। দেখুন এত কিছু করার পরেও পুরো স্ট্রং রুমকে প্রোটেক্ট করার জন্য 3টে সিকিউরিটি লেয়ার তৈরি করা হয়। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি, যেখানে স্ট্রং রুমের বাইরেই একজন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সে কিন্তু প্রোটেকশন দেবে, ঠিক এইভাবে কিন্তু প্রোটেকশনটা দেবে। সেকেন্ড হচ্ছে 24x7 আর্মড গার্ড কিন্তু এখানে প্রেজেন্ট থাকবে, দেখতেই পাচ্ছেন 24x7 আর্মড গার্ড। এরপরে যদি দেখি ডাবল এবং ট্রিপল লক সিস্টেম থাকবে, অর্থাৎ যে লকটা করা হবে সেখানে কিন্তু ডাবল লক সিস্টেম এখানে কিন্তু থাকবে। এছাড়া আপনি যদি দেখেন ইলেকট্রনিক সার্ভিলেন্স অলওয়েজ থাকবে। সেকেন্ড লেয়ারে 24 ঘন্টা সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, অর্থাৎ 24 ঘন্টা কেউ না কেউ কোনো না কোনোভাবে এই সার্ভিলেন্সটা করতে থাকবে কোথায় কি হচ্ছে স্ট্রং রুমের ভেতরে। এরপরে হচ্ছে লাইভ ফিড, যে সার্ভিলেন্সটা হবে সিসিটিভির পুরো ফুটেজ লাইভ ফিড ক্যান্ডিডেটরা কিন্তু যখন খুশি দেখতে পারবে।
বাইরে স্ক্রিন লাগানো থাকবে, সেখানে কিন্তু এই লাইভ ফিড কিন্তু দেখানো যাবে যে কোথায় কি হচ্ছে স্ট্রং রুমের ভেতরে। এছাড়া যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল দেখেন, সেখানে কিন্তু এন্ট্রি লক মেনটেন করতে হবে, মানে কে ঢুকছে কে বেরোচ্ছে সেই লকটা কিন্তু মেনটেন হবে। প্লাস ক্যান্ডিডেটের এজেন্ট যে থাকবে সে কিন্তু অবজারভেশন করার জন্য ভেতরে বসে থাকতে পারে, যাতে পুরো ব্যাপারটা নিরাপদ আছে কিনা সেটা দেখার জন্য। প্লাস সিলটাকে কন্টিনিউয়াসলি চেক করা হবে যে সিলটা ঠিকঠাক আছে কিনা। এছাড়া ইলেকশন কমিশন সমস্ত কিছুকে নজরদারি করতে থাকে। তো অতএব বুঝতেই পারছেন এই তিনটে লেয়ার থাকে, এই তিনটে লেয়ার ভেদ করে যদি কারচুপি করা যায় তখনই কিন্তু কারচুপি সম্ভব, আদারওয়াইজ কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এবার এখানে একটা বড় প্রশ্ন তৈরি হয় যে এই স্ট্রং রুম কি কোনোভাবে কেউ খুলতে পারে? কোনো আর্জেন্সি ক্রিয়েট হলো তাহলে কি কেউ খুলতে পারে? দেখুন, কেউ কিন্তু একা এই স্ট্রং রুম খুলতে পারবে না, সেই খোলার জন্য পারমিশন লাগবে। কার কার পারমিশন লাগবে? যে রিটার্নিং অফিসার থাকবে তার পারমিশন লাগবে, যে ইলেকশন অবজারভার থাকবে তার পারমিশন লাগবে, যে ক্যান্ডিডেটের এজেন্ট ওখানে বসে আছে তার পারমিশন কিন্তু লাগবে। এই তিনজনের পারমিশন নেওয়ার পরে ইলেকশন কমিশনের কাছে কিন্তু রিপোর্ট যাবে, দেন ইলেকশন কমিশন পারমিশন দিলেই তবেই কিন্তু সিল ভাঙা হবে। যদি এই এতজন যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু জেনে রাখবেন যে যদি সিল ভাঙা হয় তাহলে কিন্তু আবার নতুন করে ইলেকশন প্রসেস কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে এবং নতুন করে রিপোল পর্যন্ত হতে পারে। যদি ইনকেস এরকম কোনো কিছু হয় কখনো, তাহলে কিন্তু আবার নতুন করে রিপোলিং এর চেষ্টা করবে ইলেকশন কমিশন। এবার এখান থেকে একটা বড় প্রশ্ন, তাহলে কি কোনো সময় কখনো কি এরকম রিপোলিং হয়েছে, মানে স্ট্রং রুমে কারচুপি হয়েছে? দেখুন, ডেটা বলছে ইন্ডিয়াতে প্রায় 10 লাখ এরকম পোলিং বুথ আছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি দেখি অনেক পোলিং বুথ রয়েছে। প্রত্যেকবার যখন ইলেকশন হয় লক্ষ লক্ষ ইভিএমকে কিন্তু কাজে লাগানো হয়। তো স্ট্রং রুমে কিন্তু প্রচুর সিকিউরিটি দেওয়া থাকে, সিএপিএফ থাকে, স্টেট পুলিশ থাকে, সিসিটিভি থাকে, লাইভ মনিটরিং থাকে। তাই সব কিছু যেহেতু হয়, তাই এই তিনটে লেয়ার ভেদ করে আজ পর্যন্ত কখনো কোনো স্টেট অ্যাসেম্বলি বলুন বা পার্লামেন্টের ইলেকশন বলুন, কখনো কিন্তু এই স্ট্রং রুম রিলেটেড বিতর্ক কখনো সামনে আসেনি। বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্নভাবে অ্যালিগেশন লাগিয়েছে যে স্ট্রং রুমে কারচুপি হয়েছে, কিন্তু সেটা বাস্তবে কেউ কিন্তু কখনো প্রমাণ করে উঠতে পারেনি। তাই আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা দেখা যায়নি যে কোনো ইলেকশনে স্ট্রং রুমে কারচুপি হয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি দেখেন, কাল থেকে কিন্তু এই স্ট্রং রুম নিয়ে যথেষ্ট বিতর্ক স্টার্ট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজে মিডিয়াতে এসে বলেছেন যে যতক্ষণ না ভোটের কাউন্টিং স্টার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে স্ট্রং রুম ছেড়ে কেউ না বেরোয়। দেখুন, কারণ ওয়েস্ট বেঙ্গল এরকম একটা জায়গা যেখানে হাই পলিটিক্যাল কম্পিটিশন চলছে। বিজেপি বলুন টিএমসি বলুন, দুজনের মধ্যে হাই পলিটিক্যাল কম্পিটিশন চলছে। প্লাস আপনারা জানেন যে পোস্ট পোল ভায়োলেন্স একটা চলতে থাকে, স্ট্রং রুম নিয়ে প্রচুর পরিমাণে মারামারি দেখতে পাই আমরা। প্লাস ট্রাস্ট ইস্যু আছে, দুটো পার্টির মধ্যেই কিন্তু একটা ট্রাস্ট ইস্যু আছে। কারণ টিএমসি অনেক দিন ধরেই কমপ্লেন করে আসছে যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, তাহলে সেই ইস্যুটা কিন্তু রয়েছে। তো সেই ইস্যুর জন্য অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় সেখানে কিন্তু এই স্ট্রং রুম নিয়ে যথেষ্ট বিতর্ক লাস্ট কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি। এবং যতদিন পর্যন্ত না ভোটের কাউন্টিং হচ্ছে, আপনারা এই বিতর্ককে আরও বেশিভাবে মিডিয়া বা খবরগুলোতে দেখতে পাবেন। ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এরকম কোনো অভিযোগ বা কোনো প্রমাণ নেই যে স্ট্রং রুমে কোনো সমস্যা হয়েছে বা স্ট্রং রুমে কোনোভাবে কারচুপি হয়েছে। সো বুঝতেই পারছেন এইবারের ভোট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভোট। 4 তারিখের রেজাল্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট বলতে পারেন। সো বুঝতেই পারছেন 4 তারিখের রেজাল্টের জন্য কিভাবে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বিতর্ক সেটা কিন্তু স্টার্ট হচ্ছে। সো যা কিছু নতুন আপডেট আসবে আমি আশা করছি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।